তৃতীয় এবং শুভেচ্ছা। আমি বলবো আজকে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব ত্রিপুরা রাজ্যে নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একটা জায়গা করে নিয়েছে। কারণ আমি রিয়েলি বলছি যে স্বাস্থ্য শিবির করার জন্য তো দে ডিজার্ভ দ্য অ্যাপ্রিসিয়েশন, বাট দি প্রেজেন্স অ্যান্ড গাইডেন্স অফ ডক্টর অ্যান্ড প্রফেসর কুণাল সরকার, এটা কিন্তু ভারতবর্ষের একটা ইতিহাস গড়ল আজকে চিত্তরঞ্জন ক্লাব। আমি এখানে বলে দিচ্ছি, আপনারা জানেন, আপনারা দীর্ঘদিন আমাকে চেনেন, আমি স্পষ্ট কথা বলি। এটা এই যুগে না বলাই অনেক সময় ভালো। আমি স্পেডকে স্পেড বলি এবং সত্যকে সত্য বলি। প্রফেশনালি আই এম অ্যাডভোকেট। মাই ইয়ঙ্গার ফ্রেন্ড শ্রী সঞ্জয় পাল, অলসো অ্যাডভোকেট, ক্লার্ক ফোরামের চেয়ারম্যান, এখানে উপস্থিত আছেন। আগেই বলেছি, জনগণ, শ্রদ্ধেয় অভিভাবকগণ, বন্ধুরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমার বক্তব্য, আমরা রাজনীতি করি, আমার বক্তব্য এখানে কি প্রয়োজন নেই। এখানে ডক্টর কুণাল সরকার মহোদয় বলবেন। আমি একটি কথা বলি, আজকে আপনারা নেমন্তন্ন করেছেন, আমি ধন্য, আমি চিরকৃতজ্ঞ যে আমাকে কিছু বলার জন্য সুযোগ দিয়েছেন ইন ফ্রন্ট অফ ইন্ডিয়া ফেমাস ডক্টর কুণাল সরকার। সুতরাং আমি আগেও এসেছি ইলেকশনের পরে, ওদিন মুখ্যমন্ত্রী ছিলেন। আমি বলবো যে চিত্তরঞ্জন ক্লাবকে মানুষ যেভাবে দেখত, আজকের পরে কিন্তু একটা নতুন পালক চিত্তরঞ্জন ক্লাবে জড়িত হলো এবং তার জন্য ধন্যবাদ, হাজার হাজার স্যালুট জানাই আমি সবাই। আজকে মনে রাখবেন, ভালো কাজের লোক পাওয়া মুশকিল। আমাকে যখন ইনভাইটেশনটা দেওয়া হলো, আমি ইনভাইটেশন পেলে, যেহেতু বনমালীপুরের এলাকার মধ্যে চিত্তরঞ্জন ক্লাব, আমি নিশ্চয়ই খুশি হব। না পেলেও আমি খুশি, কিন্তু আমি যদি শুনি যে সাকসেসফুল একটা কাজ হয়েছে। এখন কথা হলো, বি প্র্যাকটিক্যাল। এই এলাকার চিত্তরঞ্জন ক্লাব, আমি বলবো, এখান থেকে বলছি, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি গভর্নমেন্টের সঙ্গে অনেকের জড়িত থাকে। আমি 15 বছর বিধায়ক ছিলাম যখন বামফ্রন্ট ছিল। আমার বন্ধুবর মানিক সরকার তখন মুখ্যমন্ত্রী ছিলেন। তারপরে 5 বছর এখান থেকে মুখ্যমন্ত্রী ছিল আমাদের এবার যিনি লোকসভায় দাঁড়িয়ে জিতেছেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়। আমি সাধুবাদ জানাই, কারণ রাজনীতিতে যে জয় হবে তাকেই সবাই অভিনন্দন করতে হবে, এটা নিয়ম। আমি কি পার্টি করি সেটা নয়, আমি ব্যক্তি হিসাবে আমি কিন্তু একটা প্রিন্সিপাল মেনটেন করি। যে জিতে গা ওই সিকান্দার, একটা হিন্দিতে একটা কথা শুনেছিলাম। তাই আমি বলব, এই ধরনের সেবামূলক কাজ আপনারা যেটা আজকে করছেন, এটা কিন্তু যদি বছরে 1-2 বার বা বেশি করেন। কিছুদিন আগে রক্তদান শিবির হয়েছিল, শুনেছি, আমার ভালো লেগেছে, কারণ রক্তের বড় অভাব। এখানে মেডিকা এবং চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে আজকে যেটা হয়েছে, ইট ইজ নেক্সট টু ইম্পসিবল, কিন্তু দি ক্লাব মেম্বার অ্যান্ড এক্সিকিউটিভ মেম্বার অ্যান্ড অল অফ ইউ মেক ইট পসিবল। দ্যাট ইজ ওয়াই people will remember you long time for this August assembly and August occasion here. আমি বলবো আজকে ভারতবর্ষে, কারণ আমি আরও বেশি
এই মিটিংয়ের প্রতি আমি কেন এই আমার অ্যাট্রাকশন, ডক্টর কুণাল সরকারকে আমি দেখি, উনি এবিপি আনন্দ দেখি, এমনিতে ইন্টারভিউ দেখি, উনি কিন্তু নিঃস্বার্থভাবে মানুষের জন্য বলে থাকেন। এবারও so far my knowledge goes, some political party requested him for the MP election to contest. উনি বলেছেন আমি যাব না। আমি জানি না, আমার যদ্দূর ইনফরমেশন, তার জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা আরও বেড়ে গেছে। তাই ডক্টর কুণাল সরকারকে সামনাসামনি দেখব, এটাও একটা আমার কাছে ছিল একটা ইতিহাস সৃষ্টির কারণ। তাই আমি তো বলা উচিত, তপেশ আমার ছাত্র, চিত্তবাবু ভালো লোক, তারা সবসময় আমাকে প্রেশার দেয়। একটা লাইব্রেরি করে দিয়েছিলাম, একটা জিম স্যাংশন করে দিয়েছিলাম, চিত্তবাবু বলেছে, তপেশ বলেছে, কিন্তু এটা নিয়ে যাতে কাজটা না হয় একটু গণ্ডগোল করছে। আমি চিঠি লিখেছি, চিত্তবাবু লিখেছে, আর মায়েদের জন্য, বোনদের জন্য আমি অনেক আগে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়েছিলাম, আবারও চেয়েছে, আমি স্যাংশন করে দিয়েছি। চিত্তবাবু আমাকে, প্রেসিডেন্ট আমাকে একটা এস্টিমেট দিয়েছিল। কিন্তু এটা তো জানেন যে সব সময় প্রবলেমটা হয় নিচের দিকে, সূর্যের থেকে কিন্তু বালু অত্যন্ত গরম হয়ে যায়। এই সূর্যকে কন্ট্রোল করা যায়, বালুকে কন্ট্রোল করা যায় না, তাই একটু বিলম্ব হচ্ছে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমার ইচ্ছা ছিল এই এলাকায় অ্যাম্বুলেন্স নেই। আমি টোটাল 11টা অ্যাম্বুলেন্স দিয়েছি আমার গত এবং বর্তমানে। কিছুদিন আগেও ওই যে চিত্তরঞ্জন দিঘির পাড়ে যে ক্লাবটা আছে, ওখানে একটা অ্যাম্বুলেন্স দিয়েছি। কারণ অ্যাম্বুলেন্সের যখন প্রয়োজন হয়, বড় প্রবলেম যে যার প্রসব পেইন হচ্ছে সে বুঝতে পারে, ফ্যামিলি, যে হাউ অ্যাম্বুলেন্স ইজ ইম্পর্টেন্ট। যার হার্ট অ্যাটাক হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে, তারা বুঝতে পারে অ্যাম্বুলেন্সের কী প্রয়োজন। সরকারি অ্যাম্বুলেন্স এনাফ আছে, আই অ্যাডমিট, কিন্তু অ্যাট দ্যাট টাইম রাত 2টার সময় ড্রাইভার মে নট বি অ্যাভেলেবেল, কার মে নট বি ওকে টু রান। পেট্রোল ডিজেল তো এখন জানেনই কী হচ্ছে, সারা ভারতবর্ষ কিন্তু অ্যালার্মিং সিচুয়েশন। আমি পলিটিক্সে যাব না, কিন্তু জনগণ কিন্তু পলিটিশিয়ান থেকে অনেক বেশি খবর রাখে এবং অনেক বেশি নলেজ হলো সাংবাদিকদের, তাদের থেকেও বেশি জনগণের। জনগণ এবার এমনভাবে একটা কিছু করে দিয়েছে যার জন্য অ্যালার্মিং সিচুয়েশন ক্রিয়েটেড ইন ইন্ডিয়া। আমি চাই আপনাদের সবাই ভালো থাকুন, সরকার তার কাজ করুক, ডেভেলপমেন্টের কাজ করুক, আমি কোঅপারেট করব। আপনারা দেখেন বিধানসভায় লাইভ দেখেন, যেটা গণমুখী কাজ আই অলওয়েজ সাপোর্ট। যেটা জনবিরোধী সেটা আমার উপর প্রেশার হলেও আমি তার বিরোধিতা করি। আই এম টেলিং ফ্র্যাঙ্কলি, আমার কাছে 15 দিন আমি রাজনীতি করি, 15 days when I filed the nomination, তখন আমি রাজনীতি শুরু আপ টু ডিক্লারেশন। আর 4 বছর 11 মাস 15 দিন আমি রাজনীতি করি না। আমি এখানে ঘোষণা করছি, আগেও বলেছি অনেকবার, আমি আমার কাছে কংগ্রেস, বিজেপি, সিপিএম কোনো ভাগ নেই। আমি বনমালীপুরের দারোয়ান বা পিয়ন বলতে পারেন। আমি আপনাদের সাথে আছি, থাকব এবং আপনাদের সমস্যা নিয়ে আমি যুদ্ধ করব, এটা আমি বলে দিচ্ছি। চিত্তরঞ্জন ক্লাব, ফেমাস ক্লাব ইন ত্রিপুরা, অ্যান্ড ইট ইজ গোয়িং টু, আপনারা জানেন কারণ ক্লাব আজকের এই সভাটার কথা বলছেন, তো একজনের নাম, একজন বাঙালির, বিংশ শতাব্দীর একজন স্মরণীয় বাঙালির কথা আমরা বারবার আমরা নিজেরা ভেবে বলি, না ভেবে বলি, আমরা কনসিয়াসলি বলি, সাবকনসিয়াসলি বলি।
বাঙালি অনেক চরিত্র, যারা বিংশ শতাব্দীর বাঙালির যে একটা চরিত্র ছিল, একটা ব্যক্তিত্ব ছিল, তার যে আমাদের জাতীয় জীবনে একটা বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যের একজন প্রতিভূ ছিলেন চিত্তরঞ্জন দাস। এবং এই চিত্তরঞ্জন দাস যখন মারা গেলেন, তখন আমার স্মৃতি যদি ঠিক থাকে তাহলে 1925 বোধহয় 1925 চিত্তরঞ্জন মারা গেছেন। এবং চিত্তরঞ্জনের মৃত্যুর পরে রবীন্দ্রনাথ বলেছিলেন, এনেছিলে সঙ্গে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। মনে রাখবেন রবীন্দ্রনাথ এবং চিত্তরঞ্জন কিন্তু বহুবার একে অপরের সঙ্গে তাদের মতের মিল খুব একটা ছিল না। চিত্তরঞ্জন বহুবার রবীন্দ্রনাথকে সমালোচনা করেছেন। রবীন্দ্রনাথ চিত্তরঞ্জনের সব কথায় গড়ে গড় দিতে পারেননি। মনে রাখবেন যে তখনকার যাদের আমরা ব্যক্তিত্ব বলে মনে করি, এই ব্যক্তিত্বরা যতটা একে অপরের সঙ্গে একমত হয়েছেন, ততই একে অপরের সঙ্গে সৎভাবে, স্বচ্ছভাবে তারা কিন্তু একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক করেছেন। আজকে চিত্তরঞ্জন যখন দেখছেন যে গান্ধীজির রাজনীতি কিছুটা ধীরে ধীরে ঢিমে তালে এগোচ্ছে, তখন চিত্তরঞ্জন আমাদের সামনে এনেছিলেন স্বরাজ পার্টি ইত্যাদিকে। এবং চিত্তরঞ্জনের শ্রেষ্ঠ উপহার বাঙালির পাবলিক লাইফে, নিশ্চয়ই জানেন যে চিত্তরঞ্জনের হাতে গড়া মানুষ হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং চিত্তরঞ্জনের যে অকাল মৃত্যু 1925 সালে, অনেক দিন ধরে জ্বরে ভুগছিলেন, কোনো ডাক্তার ঠিক করে উঠতে পারেনি যে তার সমস্যাটা কী ছিল। নানান জায়গায় ঘুরে টুরে অল্প বয়সে চিত্তরঞ্জন যখন মারা গেলেন, তখন ভারতীয় রাজনীতিতে, বাঙালি সমাজ জীবনে, বাংলার সচেতনতার মধ্যে একটা কিন্তু বিরাট অকাল বিয়োগ ঘটল। এবং দ্য লস অফ সি.আর. দাস, সেটা বাঙালি খুব একটা সহজে, সেই যে বিয়োগ এবং সেই যে অভাব, সেই অভাব কিন্তু জাতীয় রাজনীতিতে অনেক দিন ধরে আমরা তার অভাবটা বোধ করেছিলাম। আজকে আপনারা যে কাজটা করছেন, আজকে আপনাদের চিত্তরঞ্জন ক্লাব যে জনস্বাস্থ্যের শিবিরটা এনেছেন, এই দেখবেন, এই যে এত ইলেকশনের কথাবার্তা শুনেছেন, আমাদের অনেক বছর লেগে গেছে, কিন্তু ভারতীয় ইলেকশন, ভারতীয় গণতন্ত্র, ভারতীয় পলিটিক্সের মধ্যে এখন কিন্তু 2-4-5 কথার মধ্যে আলোচনা করতে গেলে জনস্বাস্থ্যের আলোচনা হয়, হেলথ নিয়ে আলোচনা হয়। আপনি আমাদের পশ্চিমবঙ্গে হেলথ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী উচ্চারণ না করে আপনি যেমন লক্ষ্মীর ভাণ্ডার না বলে পলিটিক্স করতে পারবেন না। আপনি আমাদের পাবলিক লাইফ নিয়ে কথা বলতে গেলে স্বাস্থ্যসাথী না বললে আপনার নানান রকম আলোচনা হবে না। ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে দেখবেন, যদি 5টা ব্যাপার নিয়ে আলোচনা হয়, সেখানে আজকে আমাদের মানসিকতার মধ্যে আমরা জনস্বাস্থ্য নিয়ে কথা বলছি, আমরা আয়ুষ্মান ভারত নিয়ে কথা বলছি, আমরা ভারতবর্ষের 140 কোটি মানুষকে কিভাবে তাদের সুস্থ রাখা যায় তার কথা বলছি। যতই আমরা পলিটিক্যালি ঝগড়া করি না কেন, যতই আমরা নিজেদের বিভিন্ন দল, বিভিন্ন প্রদেশ, বিভিন্ন ভাষার মধ্যে যোগ করি না কেন, আজকে একজন সাধারণ মানুষ হয়ে, একজন ভারতবর্ষের সাধারণ নাগরিক হয়ে অন্তত বোধ করবেন, ছেলে মেয়েদের বলবেন যে আমরা পৃথিবীর বুকে একমাত্র দেশ যে 70 বছরের মধ্যে নিজের গড় আয়ুকে 37 বছর থেকে আজকে 71 বছরে নিয়ে যেতে পেরেছে। আমরা পৃথিবীর বুকে একমাত্র দেশ যে 6 দশকের মধ্যে যার ম্যাটারনাল মর্টালিটি রেটকে, এই যে বাচ্চা হতে গেলে মায়েরা মারা যায়, সেই ম্যাটারনাল মর্টালিটি রেটকে উই হ্যাভ ইমপ্রুভড বাই 300%। আমরা যতই নিজেদের মধ্যে সমালোচনা করি, যতই এই পার্টি অমুক পার্টির উপরে একেবারে আছড়ে পড়ে ভোটের সময়, মনে রাখবেন সাধারণ মানুষ কাজ করছে। আজকে প্রত্যন্ত গ্রামে, ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের হেলথ ওয়ার্কাররা কাজ করছে, আমাদের আয়ুষ কর্মীরা কাজ করছে।
আমাদের প্রাইমারি হেলথ সেন্টাররা কাজ করছে এবং তাদের হাত ধরে আমরা ম্যাটারনাল মর্টালিটি, আমরা ইনফ্যান্ট মর্টালিটি, আজকে দেখেছেন, গুগল দেখেছেন আজকে উত্তর আমেরিকা এবং ভারতবর্ষের আয়ুর তফাৎ কত। গোপালবাবু বললেন যে এই সবে আমাদের গায়ের থেকে ভোটের জ্বরটা একটু নেমেছে আর কি। তো এই একটা জ্বর যতক্ষণ না ফলাফল বেরোচ্ছে ততক্ষণ যতই প্যারাসিটামল খান এর উত্তাপটা কমবে না আর কি। তো 4 তারিখে নানান রকম ঘটনার মধ্যে দিয়ে এর উত্তাপটা কমলো। আপনারা বেঁচে থাকলে হাততালি দিয়ে উঠত। আজকে সেই ভারতবর্ষের গড় আয়ু হয়ে দাঁড়াচ্ছে 70 থেকে 71 বছর, যেখানে ইউনাইটেড স্টেটসের গড় আয়ু হচ্ছে 75 থেকে 76 বছর। তো সেটা তো মানুষ করেছে, সেটা কেবল ডাক্তারদের কাজ না। It is the work of a society. It is the work of a nation. এবং আজকে যখন আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলি, আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে সোসাইটাল লেভেলে কাজ করছি। পলিটিক্যাল অ্যাওয়ারনেস খুব ভালো, আমরা পলিটিক্স জানি, হিস্ট্রি জানি, সবই জানি, কিন্তু যত আমরা পলিটিক্স জানবো তত যেন আমরা মনে রাখি যে প্রতিটা ভোটের পিছনে দাঁড়িয়ে আছে একটা করে মানুষ। প্রতিটা কনস্টিটিউয়েন্সির যখন কথা বলছেন তখন মনে রাখবেন যে আপনাদের পার কনস্টিটিউয়েন্সিতে কত মানুষ জানি না। আমরা যখন পশ্চিমবঙ্গে কথা বলি, ভারতবর্ষে কথা বলি, আমরা কেবল অমুক সিটের হারা জেতা নিয়ে কথা বলছি না, আমরা 20-22 লক্ষ জীবন্ত জ্যান্ত মানুষকে নিয়ে কথা বলছি। এই মেশিনটাকে যদি ব্যবহার করেন, একটা লোক বাড়িতে বসে কোনো যাতায়াত না করে, কোনো রকম বাড়তি খরচা না করে, they will get the basic medical advice. টেকনোলজি ব্যবহার করুন। ভারতবর্ষ পৃথিবীর মধ্যে is a technologically developed country. আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুনছি, আগে ন্যাচারাল সার্ভাইভাল আনুন, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যাবেন। যে 45 বছর বয়সী মানুষটা গা ঘেমে একটা বিচ্ছিরি রকমের ইসিজি নিয়ে রাত্রির 2:30-এর সময় বাড়িতে ছটফট করবেন, তাকে কি জ্ঞান দিতে যাবেন মশাই যে আমি আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো, তোমার বউটাকে খাওয়াবো, তোমার ছেলে মেয়েটার আগামী 20 বছরের ভবিষ্যৎ করবো আমি। আজকে একটা দিকে যদি আমাদের এগোতে হয়, ফোকাস অন প্রাইমারি হেলথ অ্যান্ড ফোকাস অন টেকনোলজি ফর প্রাইমারি হেলথ। আমাদের অল্প কিছু সামর্থ্য আছে, আমাদের অল্প কিছু টেকনোলজি প্ল্যাটফর্ম আছে। আপনাদের ক্লাবের যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, উইদাউট কস্ট আমরা আপনাকে আমাদের টেকনোলজি প্ল্যাটফর্ম দেবো। মনে রাখবেন যে যদি পিৎজা বাড়িতে আসতে পারে, যদি বিরিয়ানিও বাড়িতে আসতে পারে, তাহলে মেডিকেল প্রেসক্রিপশনটাও বাড়িতে আসবে। 2024 সালে দাঁড়িয়ে 19th সেঞ্চুরির মেডিসিন করবেন। ওই বাড়িতে ডাক্তারকে কল দিলাম, আজকে সবচেয়ে বেশি মেডিকেল, আমার চাইতে ঢের বেশি মেডিকেল জ্ঞান এর আছে, অনেক বেশি মেডিকেল জ্ঞান এর আছে। আপনার যদি আচমকা 450 সুগার ধরা পড়ে, হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন অফ মেডিকেল ট্রিটমেন্ট এর মধ্যে আছে। ব্লাড প্রেশার ধরা পড়লে আমরা দেখে আপনার 3-4টে চেকলিস্ট দিয়ে আপনি ওখানে বসে আজকে অ্যাডভাইস পাবেন। এবং এটা আজকে শুধু একটা ক্লাবের জন্য নয়, একটা হাসপাতালের জন্য নয়। ভারতবর্ষে 20 লক্ষ হাসপাতাল আছে, 20 লক্ষ হাসপাতাল বেড আছে। ভারতবর্ষে বোধহয় কম বেশি 49,000 হাসপাতাল আছে। ওই হাসপাতালদেরও একটা বাদিক আছে, তারাও পলিটিক্যাল পার্টির মতো এ ভালো এ খারাপ, যেন মনে হচ্ছে বিভিন্ন টুথপেস্টরা একে অপরের সঙ্গে কথা বলছে। এই কমার্শিয়াল কম্পিটিশনের অসুখটা আমাদের ঘাট থেকে নামাতে হবে। অ্যান্ড লুক অ্যাহেড, আপনাদের ক্লাব অল্প বয়সী ছেলে মেয়েদের তাদের নিয়ে আসুন, তাদের এই প্রোগ্রামগুলোতে করুন। এবং যখনই আজকের দিনে কোনো সোশ্যাল গ্যাদারিং করবেন বা একটা মান্থলি একটা দিন বেশিসে, আজকে যে মায়েরা সন্তান সম্ভবা সেই মেয়েগুলোর হিমোগ্লোবিন চেক করুন। যে কোনো মানুষের 35 থেকে 40 বছর বয়স হয়েছে, ধরে ধরে তাদের সুগার চেক করুন, ব্লাড প্রেশার চেক করুন।
আর খুব স্নেহ ভরে মিষ্টি হেসে, যাদের খবর পাবেন স্মোক করেন, সিগারেট খায়, খুব স্নেহ ভরে ভদ্রতার সঙ্গে অল্প করে কানটা মুলে দেবেন। যদি প্রাইমারি হেলথ প্রোগ্রাম করতে চান, দিস ইজ আ প্রাইমারি হেলথ প্রোগ্রাম। এবং সমস্ত আসবাবপত্রের সঙ্গে, বাড়িতে ওই দামি সোফা সেটগুলোর সঙ্গে, বাড়িতে ওই 65 ইঞ্চি টেলিভিশন সেটটার সঙ্গে, আমাদের একেবারে 14টা ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে, বাড়িতে একটা করে ব্লাড প্রেশার মেশিন রাখুন। আর মনে রাখবেন, যদি খুব খুঁজতে হয় যে সব থেকে ভালো ডাক্তারকে, তাহলে খুঁজে বার করবেন সব থেকে কাছের ডাক্তারটাকে। আজকে আমরা মূর্খের মতো, আমরা বিভিন্ন স্পেশালাইজেশন, বিভিন্ন ওস্তাদি দেখাতে গিয়ে আমরা প্রাইমারি ডক্টর, আমরা জেনারেল ফিজিশিয়ানদের তাদের যেন একটা অশ্রদ্ধার আকারে দেখছি। নেভার ডু ইট ইন ইউর সোসাইটি। আজকে তাদের ঘাড়ের ওপর দিয়ে আমাদের মতো ওই 2-4 পিস অজ্ঞমূর্খ স্পেশালিস্টরা বেঁচে আছে। আমাদের যদি 2-1 চেহারাটা দেখতে পান, এই কারণেই দেখতে পান যে আমরা ওই প্রাইমারি হেলথ মেডিসিনের স্ট্রাকচারটার উপরে দাঁড়িয়ে আছি। তাই আজকে আপনারা যে হেলথ ক্যাম্পটা করেছেন, তার জন্য আপনাদের বাহবাদী, আপনাদের সামাজিক দৃষ্টিভঙ্গিকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এইটুকু বলবো, যদি বুকে সাহস থাকে এবং আমি যদি বেঁচে থাকি, তাহলে আবার 1 বছর পরে আমাকে খবর দিয়ে বলবেন যে এই 1 বছরের মধ্যে প্রতি মাসে একবার করে আমরা এইভাবে প্রাইমারি হেলথ চেক আপ করেছি, আমি অ্যানিমিয়া ডিটেক্ট করেছি, আমি বাচ্চাদের ভ্যাকসিনেশন ডিটেক্ট করেছি, আমি হাইপার টেনশন ডিটেক্ট করেছি, আমি ডায়াবেটিস ডিটেক্ট করেছি। আজকে সেইটুকু যদি করতে পারেন, তাহলে জানবেন যে আমি জানি না, আমার ভগবানের সঙ্গে কোনো ঝগড়া নেই। আমি খালি ভগবানকে বলি, তুমি ভালো থাকো, আমার ভালো থাকতে দাও, আর আমাকে বিরক্ত করো না, আমার কাজকর্মে ডোন্ট ডিস্টার্ব মি। আমি খুব একটা ধর্মপ্রাণ লোক নই, বাট অ্যাট দ্য সেম টাইম যদি দেশভক্তি দেখাতে হয়, এইভাবে দেশভক্তি দেখা। যদি ভগবানকে শ্রদ্ধা করতে হয়, তার সৃষ্টির মধ্যে দিয়ে শ্রদ্ধা করুন। আর এই যে অ্যাক্টিভিটিটা করলেন, আমরা যেমন ডাক্তার হয়ে ফাঁদে পা দিয়েছি, আপনারা এই হেলথ ক্যাম্প করতে এসে আমারই মতো না জেনে আজকে এই ফাঁদে পা দিয়েছেন। এই ফাঁদে পাটা থাকুক, এই ফাঁদ থেকে পাটা বার করবেন না। এবং অন্তত প্রতি মাসে একটা করে হেলথ অ্যাক্টিভিটি করবেন। টেকনোলজি, হেলথ অ্যাডভাইস, আপনাদের এখানে প্রচুর ডাক্তাররা আছে, দে আর এক্সট্রিমলি গুড, এক্সট্রিমলি কেপেবল। আর যখন দরকার হবে, কখনো অপেক্ষা করবেন না যে কে কবে আসছে, হাতির পিঠে চেপে, প্লেনে চেপে, এই চেপে আপনাদের সঙ্গে করতে। আমাদের আজকের দিনের টেকনোলজিকে ব্যবহার করতে হবে যে টু গিভ কুইক, চিপ, এফেক্টিভ মেডিকেল অ্যাডভাইস।